দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি এস.এম. আব্দুস শাকুর। দর্শক, শিক্ষাঙ্গনে খুব ভালো সময় যাচ্ছে, অস্থিরতা যাচ্ছে। ছোটোখাটো বিষয়ে আমরা দেখি মাঝে মধ্যে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন, তার ইম্প্যাক্টে সেশন জট তৈরি হয় এবং তারপরে শিক্ষাঙ্গনে তো ছাত্র রাজনীতির বিষয়টা আছে এবং সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা হওয়া না হওয়া, বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র সংগঠনের নির্বাচন, ডাকসু, রাকসু, জাকসু, অনেক রকমের নির্বাচনগুলো আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলে যে আমাদের শিক্ষাঙ্গনে যে অস্থিরতা, সে কারণে আমরা শিক্ষাঙ্গনে অস্থিরতা বিষয়ে সাজিয়েছি আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্ট। একজন লেখক, কলামিস্ট, শিক্ষাবিদ রয়েছেন আমাদের সঙ্গে, অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন। তাকে স্বাগত জানাতে চাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমরা শিক্ষাঙ্গন তো আমাদের জাতির জন্য অন্যতম মেরুদণ্ড। আমরা বলি যে এই শিক্ষিত জাতি একটা পুরো জাতিকে বদলে দিতে পারে, কিন্তু প্রায়শই আমরা দেখি যে আমাদের শিক্ষাঙ্গনগুলো যেভাবে চলা উচিত সেভাবে চলে না। ছোটোখাটো বিষয়ে অস্থিরতা তৈরি হয়। এই এখনকার সময় যে আমাদের যে শিক্ষাঙ্গনটা চলছে, সেই শিক্ষাঙ্গনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি এভাবেই চলবে নাকি এর পরিবর্তন আসবে? ধন্যবাদ। শিক্ষাঙ্গন যেখানে শিক্ষা দেওয়া হয়, এটা স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা প্রাঙ্গণ যেখানে একটা সাধারণ মানুষকে শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে দেশ ও জাতির কর্ণধার, নেতৃত্ব, কর্তৃত্ব, ব্যক্তিত্ব, রিসার্চ এবং উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়, সেইটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের সঠিকভাবে চলার জন্য দরকার হচ্ছে প্রতিষ্ঠান প্রধান। স্কুল কলেজ লাইফে বলা হয় প্রিন্সিপাল, ইউনিভার্সিটি লাইফে হচ্ছে ভাইস চ্যান্সেলর, এবং এই ভাইস চ্যান্সেলরের একটা টিম আছে, স্কুল বা কলেজ বা প্রিন্সিপাল একটা টিম আছে, যারা হিউম্যান সাইকোলজি, মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে ছাত্রছাত্রী, তাদের দেখে আচার আচরণের মাধ্যমে বুঝতে পারে আমার ছাত্ররা কি চাচ্ছে। বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রয়েছেন, তার একটা পূর্ণ টিম রয়েছে। অবশ্যই বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা নিজেদের গর্ব করি, বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। যদিও অক্সফোর্ড 57 নোবেল লরেল আছে অক্সফোর্ডের, যার জন্ম হয়েছে 1096 সালে, আর আমাদের হচ্ছে 1921 সালে। বাট আমাদের এখানে ইউনিভার্সিটি একটা ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য হচ্ছে, আমরা স্বাধীনতা সংগ্রামে আমাদের ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির ছাত্ররা বলিষ্ঠ ভূমিকা পালন করে, সক্রিয় অংশগ্রহণ ছিল, বলিষ্ঠ সক্রিয়। ইভেন 2024-এ আমাদের এই ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু মুখ্য ভূমিকা পালন অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। এখন যারা দেশ পরিবর্তন করতে পারে, তারা এই ইউনিভার্সিটির দিক নির্দেশনা যদি সঠিকভাবে তাদের দেওয়া হয়, তারা সঠিকভাবে নিজেদের পরিচালিত করতে পারে, দেশকে চালানোর জন্য আমাদের সার্বিক সহযোগিতা করতে পারে। একটা প্রশ্ন এখানে করতে চাই যে এটা কি আমাদের কালচারাল সমস্যা, নাকি আমাদের নেতৃত্বের সমস্যা, নাকি মোটা দাগে রাজনীতির সমস্যা? আমাদের এই যে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন, গত 1 বছর হয়ে গেছে, ছাত্র অভ্যুত্থানেরও 1 বছর আমরা পূর্তি করলাম কদিন আগেও, কিন্তু শিক্ষাঙ্গনে যে পরিবর্তনের প্রত্যাশা করা হয়েছিল, শিক্ষাঙ্গনে রাজনীতি থাকবে না, মেধার চর্চা থাকবে এবং নিয়মিত পাঠদানটাও থাকবে, সেই জায়গাগুলোতে কি খুব পরিবর্তন আপনার চোখে পড়েছে? এটার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা প্রত্যেকে নিজস্ব জায়গা থেকে অবদান রাখছি না। বাংলাদেশের এই একটা বছরে এত কমিশন গঠন হয়েছে, এ পর্যন্ত কিন্তু শিক্ষা কমিশন গঠন হয়নি। কারণ এই শিক্ষার মাধ্যমে শিক্ষিত হয়ে ভবিষ্যতের নেতৃত্ব আসবে, এই দেশকে বিশ্বের বুকে এগিয়ে নিয়ে যাবে। আজকে থেকে সেই প্রায় 100 বছর আগে যে বলা হয়েছে যে বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, বলছে আমরা প্রত্যেকটা জায়গা থেকে শিখি। এই মুহূর্তে আমরা পুরো গ্লোবাল বিশ্বে বসবাস করছি, যেখানে বিশ্বের অন্যান্য ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, আমার এই শিক্ষা সেক্টরে চাকরি করার সুবাদে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে আমি একটা ডিপ্লোমা করার সৌভাগ্য হয়েছে। এটা 1980 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, যেটা এই এশিয়ায় 11 বার প্রথম স্থান অধিকার করছে। আজকে দেখতে পেলাম যে 2025-এ
বিশ্বের 8ম স্থান অধিকার করে আছে। কেন? কারণ তাদের একটা নির্দিষ্ট মিশন ভিশন আছে। তাদের নেতৃত্বে যারা আছেন, যারা নির্বাচনের মাধ্যমে সিলেকশন হয়ে টিচার হিসেবে আছেন, তারা সঠিকভাবে দিক নির্দেশনা দেয়। আপনি তো স্যার আমাদের ইউনিভার্সিটিগুলোর দিকে যদি তাকাই, বিশেষ করে যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বলি, তারা তো তাদের একাডেমিক ক্যালেন্ডারই ঠিকমতো মেনটেন করতে পারেন না। তো সেক্ষেত্রে আপনার শেষ পর্যন্ত বড় লেভেলের পলিসি মেকিং বা অন্য বিষয়গুলোর যে অবতারণা করেছেন, সেগুলো তারও দুরূহ কাজ। সম্পূর্ণ সঠিক। আমি একটি বিশ্ববিদ্যালয়ের ডাইরেক্টর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ছিলাম 4টা বছর পাবলিক বিশ্ববিদ্যালয়। আমি খুব কাছ থেকে দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের টিচার সিলেকশন প্রসিডিওরটা সঠিক নয়। ডিফেন্সের জন্য আইএসএসবি ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড আছে, বিসিএস অফিসারের জন্য একটা সিলেকশন বোর্ড আছে, বিসিএস এডুকেশন সিলেকশনের জন্য একটা সিলেকশন বোর্ড আছে। ওই না উই আর দি স্টুডেন্ট, আমি রাজশাহী ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র, দেখেছি ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে তাকে ওখানে টিচার হিসেবে দেওয়া হয়। কিন্তু সম্প্রতি এই মেধা, এই চৌকসনেস, নেতৃত্ব, কর্তৃত্ব, ব্যক্তিত্ব এবং পেশাদারিত্ব বাদ দিয়ে রাজনৈতিক বিবেচনায় তাদেরকে সামনে আনা হয়েছে। তাই তাদের কাছে তো যোগ্যতা পাওয়া যায় না। একটা প্রশ্ন এখানে হয়তো থাকবে, আমরা একটা বিরতিতে যাব, তার আগে এই প্রশ্নটা করে যেতে চাই আপনাকে, যে ক্লাসে যিনি ফার্স্ট হবেন শিক্ষক হিসেবেই তিনি সবসময় সেরা হবেন কিনা, সেটাও হয়তো কখনো কখনো প্রশ্ন উঠেছে। সুযোগ পেলে আমরা তার উত্তর খোঁজার চেষ্টা করব। একটা বিরতিতে যেতে চাই এই মুহূর্তে আমরা। দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ, আমরা আছি হ্যাপেনিং পয়েন্টে। ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদেই, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্বে। দর্শক, আমরা বিরতিতে যাওয়ার আগে যে আলোচনায় ছিলাম, শিক্ষাঙ্গনে অস্থিরতা বিষয়ক আলোচনা করছি। যে প্রশ্ন রেখে গিয়েছিলাম সেই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করি। স্যার, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে যিনি ক্লাসে ফার্স্ট হচ্ছেন, মেধা তালিকায় যিনি প্রথম হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, তিনি যদি শিক্ষক হিসেবে ক্লাসে আসেন, সবসময় কি এই সেরা ছাত্র শিক্ষক হিসেবে সেরা হবেন কিনা, বা তিনি একজন আদর্শ শিক্ষক হবেন কিনা? ভেরি গুড কোয়েশ্চেন। যেমনটি বলছিলাম, প্রাইমারি এডুকেশন, কলেজ এডুকেশন, ইউনিভার্সিটি এডুকেশন ব্যতিক্রম। ইউনিভার্সিটি এডুকেশনটা হচ্ছে ব্যালেন্স এডুকেশন, যেখানে রিসার্চ করে তথ্যের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয়। যেমন আর্মি, নেভি, এয়ারফোর্সে একটা বেস্ট যে হয় তাকে বলা হয় সোর্ড অফ অনার। ঠিক এমনি করে প্রত্যেকটা সেক্টরে, আমি নাইম ন্যাশনাল একাডেমি ফর এডুকেশন ম্যানেজমেন্ট, যেটা বিসিএস এডুকেশনের সূতিকাগার তৈরি করা হয়, ওখানেও আমি ট্রেনিং করেছি এবং আমি ওখানে ফার্স্ট হয়েছি। তো ওখানেও দেখেছি একটা ব্যালেন্স মাধ্যমে, যার কাছে শিক্ষা আছে, মেধা আছে, কালচার আছে, ফিজিক্যাল ফিটনেস আছে, সম্মিলিত ক্যালকুলেশন করেই তাকে ফার্স্ট বানানো হয় বা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। তো সে কারণে রিসেন্টলি আমরা যে ছাত্ররা আন্দোলন কিন্তু করেছে, আমরা কিন্তু মেধার মূল্যায়নটার জন্যই কিন্তু আন্দোলন করে লাস্টে পরিবর্তন হয়েছে। তা এই দৃষ্টিকোণ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে যে ভালো টিচার হবে, ইট ইজ নট কারেক্ট, বাট সে হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয়। প্রত্যেকটা মানুষের জীবনে, বিশেষ করে ছাত্রদের জীবনে থাকে এই স্যার আমার জীবনে অনুকরণীয়, এই স্যার আমার জীবনে অনুসরণীয়। সেম ইউনিভার্সিটির একটা অংশ হচ্ছে আবার পলিটিক্স, যেখানে মুক্ত বুদ্ধির চর্চা হয়। এই পলিটিক্সের ক্ষেত্রে তাদেরকে মুক্ত বুদ্ধির চর্চা হতে হবে, বাট ওই স্টুডেন্টদের নিয়ে যেন কোনো টিচার পলিটিক্স না করে, নোংরা পলিটিক্স না করে, ওই টিচার যেন ভিকটিম অফ দ্য সার্কমস্টেন্সেস না হয়। কিন্তু আমরা সারা পৃথিবীর যখন বিশ্ববিদ্যালয়গুলো দেখি, আপনি যেমন উদাহরণ দিচ্ছিলেন বিভিন্ন রকম বিশ্ববিদ্যালয়ের, সেই বিশ্ববিদ্যালয়ে যে মেথডে শিক্ষক নিয়োগ করা হয়, যেভাবে তাদের কারিকুলাম ডেভেলপ করা হয়, যেভাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করে, সেটাও যদি আমরা মোটা দাগে অনুকরণ করি, তাহলেও হয়তো বেশ সুফল পাওয়া যেতে পারে। আমার প্রশ্নটা অন্য জায়গাতে, সেটি হচ্ছে যে এই যে সাম্প্রতিক সময়ে যে শিক্ষাঙ্গনের অস্থিরতা, এবং সেই অস্থিরতার কিন্তু ভুক্তভোগী আমাদের দেশের মানুষ অনেকেই দেখছি, যারা হয়তো দেশে ভালো শিক্ষা নিতে পারে, কিন্তু বিভিন্ন সাবজেক্টে পড়তে গিয়ে তারা দেশের বাইরে চলে যাচ্ছেন। আবার সেই ধরনের সাবজেক্টে এডুকেশন নিয়ে দেশে যখন ফিরে আসছেন, সেটাকে যে ব্যবহার করবেন, সেটারও খুব ব্যবহারের ক্ষেত্র তারা পান না। এই যে ব্যবস্থাটা হচ্ছে এখন, এটার কি কোনো সমাধান আছে? সম্পূর্ণ সঠিক। ব্রেন ড্রেন,
ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে কি জন্য? যখন দেখছি আমাদের ডিসিপ্লিন শৃঙ্খলা ভালো না, যখন আমাদের নিরাপত্তা নাই, কমিউনিকেশনের নিরাপত্তা নাই, রোডঘাটে নিরাপত্তা নাই, সিকিউরিটি থ্রেটে আছি, তখন আজকাল বাচ্চারা প্যারেন্ট চায় যে তাদের একটা নিরাপদ জায়গায় পৌঁছে দেয়। সেই দৃষ্টিকোণ থেকে তারা দেশের বাইরে পড়ালেখা করতে যায়। সেখানে গিয়ে তারা কিন্তু তাদের লেখাপড়ায় যে মেধার প্রমাণ কিন্তু তারা ওখানে তো রেখেছে। রাখার পরে যখন তারা দেশে আসার পরে তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। এটাই আমাদের নোংরা পলিটিক্স। বাইরে থেকে যারা বিশালভাবে নিজেকে প্রজ্বলিত করে আসে, যখন একটা ইউনিভার্সিটি নাসা নিয়ে চিন্তা ভাবনা করছে, যখন একটা ইউনিভার্সিটি বর্তমান আপনার যে হ্যাক্সোপ্ল্যানেট হান্টার, হোয়াট ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, আউট অফ দ্য ওয়ার্ল্ড যে বিভিন্ন প্ল্যানেটে যে প্রাণী আছে তাদের নিয়ে রিসার্চ করছে, দ্যাট ইজ ইউনিভার্সিটি। সেখানে আমরা চিন্তা ভাবনা করছি কেমন করে নিজেকে ওখানে প্রতিষ্ঠিত করব বা নিজেকে ওখানে প্রাধান্য দিতে হচ্ছে কি হচ্ছে না। আমাদের মানসিক অবস্থা পরিবর্তন করতে হবে। মানসিক অবস্থা যদি পরিবর্তন না করা হয়, একটা ইউনিভার্সিটির একটা টিচারের এসিআর অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখা যাবে না, তার সিনিয়র লিখতে পারবে না। হোয়াট টাইপ ইট ইজ? প্রত্যেকটা প্রফেশনে এখানে আছে যে প্রত্যেকে তার প্রফেশনের দায়িত্ব কেমনভাবে পালন করলো তার একটা লিখিত আকারে থাকবে, বাট ইউনিভার্সিটি সিনিয়র এসিআর লিখতে পারবে না। সো দিস ইজ নট দ্য কারেক্ট প্রসিডিওর অ্যাজ পার আই এম কনসার্ন। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কাউকে আমরা হয়তো নাম বলছি না, কিন্তু তারা তাদের মানসম্মত শিক্ষা দিয়ে প্রসেসগুলোকে আন্তর্জাতিক মানে ফলো করেই কিন্তু বেশ কিছু ভালো শিক্ষা প্রদান তারা করছেন এবং তার আউটকাম হিসেবে আমরা শিক্ষার্থীদেরকে দেখছি যারা জব মার্কেটও ভালো করছেন। আমার প্রশ্নটা ঠিক অন্য জায়গাতে, সেটি হচ্ছে যে এই যে আমাদের জনগণকে জনশক্তি হিসেবে রূপান্তর করার একটা আমাদের কাছে সম্ভাবনা ছিল, সেটাকে আমরা খুব একটা কাজে লাগাতে পারি না আমাদের কারিকুলামের কারণে। আমরা আমাদের এই কারিকুলামে কি একাডেমিক যে জিনিসগুলো আছে তার বাইরে অন্য জিনিসগুলোকে ইনকর্পোরেট করার সুযোগ দেখছি? থ্যাংক ইউ। কারিকুলাম, দ্যাট ইজ দ্য কনস্টিটিউশন ফর এডুকেশন সেক্টর। একটা রাষ্ট্রের জন্য কনস্টিটিউশন, একটা ধর্মের যেমন বাইবেল কোরআন ইম্পর্টেন্ট, এডুকেশন সেক্টরের জন্য কারিকুলাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট কারিকুলাম যখন ইম্পোজ করতে হবে তখন এক্সপার্ট দিয়ে করতে হবে। আই মিন দ্য পারসন হু ইজ এক্সপার্ট ইন দিস সাবজেক্ট। যেমন একটা ভদ্রলোক এডুকেশন সেক্টর বা কারিকুলাম সম্বন্ধে যার কোনো ধারণা নাই, তাকে দিয়ে যদি আমরা কারিকুলাম তৈরি করি, আবার এটা স্থানকাল পাত্রর সঙ্গে রিলেটেড। যেমন বাংলাদেশের কালচার এখন যদি আমেরিকার কালচার বা ইউরোপের কালচারের সঙ্গে শুরু করে আমরা এখানে নতুন করে কারিকুলাম ইম্পোজ করতে যাই, সেটা হবে না, কারণ এটা ডিপেন্ড অন স্থানকাল পাত্র। আমাদের একই সঙ্গে মনে হয় ভবিষ্যৎকেও মাথায় রাখতে হবে যে শিক্ষার্থী আজ থেকে 5 বছর পরে জব মার্কেটে আসবে, ঠিক 5 বছর পরে জব মার্কেট অবস্থাটাও কী হবে সেটাও হয়তো আমাদের এই কারিকুলাম তৈরি করার ক্ষেত্রে ভাবতে হবে। আমাদের অনুষ্ঠানে যেহেতু সময় কম, আমরা আসলে এই দায় থেকে বা এই প্রসেস থেকে মুক্তি পেতে চাই, আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই, তাহলে সেক্ষেত্রে আপনি সমাধানটা কিভাবে দেখছেন যদি আপনার মতো করে একটু শর্টলি মন্তব্য করেন? সমগ্র বিশ্বে বদলে দিচ্ছে ইউনিভার্সিটি ছাত্ররা। কখনো ন্যানো টেকনোলজি, কখনো জিওগ্রাফি, কখনো আমাদের মরণঘাতী ব্যাধি থেকে আমাদের মুক্ত করতে রিসার্চের মাধ্যমে তথ্যকে সত্য উপস্থাপন করতে। আমরা যদি আমাদের ছাত্রদের সেই পরিবেশ প্রস্তুত করে দিতে পারি, আমাদের সন্তানরাই আদর্শ সন্তান হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা নিয়ে পথ করে উড়িয়ে দেবে। আমরা আসলে সেটার স্বপ্ন দেখি। বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে আমাদের লাল সবুজের পতাকাকে দেখি, যেটা বাংলাদেশকে উজ্জ্বল করে, কিন্তু আমরা তার আসলে ধারাবাহিকতা চাই। আমরা চাই যে বাংলাদেশ সারা পৃথিবীতে অনন্য এক রাষ্ট্র হোক। সব কিছু মিলে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কর্তৃপক্ষকে, ধন্যবাদ আমার প্রিয় দর্শক শ্রোতাদের। দর্শক, অস্থিরতা থাকবে, অস্থিরতা জীবনের অংশ, সেটা শিক্ষাঙ্গনও থাকবে, সব জায়গাতে থাকবে, কিন্তু তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নিজের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে এবং সর্বোপরি দেশের প্রয়োজনে। নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, অবশ্যই ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।